رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما أجمعين إن شاء الله। আমরা আজকে আমাদের আরবিক ক্লাস যেটা শুরু করতে যাচ্ছি, এখানে আমরা আজকে ইনশাআল্লাহ ৩টা জিনিস শিখবো। তার মধ্যে একটা বিষয় যেটা হচ্ছে হামজাত, মানে হামজাতুল ওয়াসল বা হচ্ছে জয়েনিং হামজা, এটা আমরা কিছুটা দেখেছিলাম। আমরা ইনশাআল্লাহ আজকে এটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে মারফু, মানসুব, মাজরুর যেটা শিখেছিলাম, যেটাকে বলা হয় ডিক্লেনশন অফ নাউন। একই নাউন হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয়, আর সাবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট মানে অথবা হচ্ছে সেটা ভার্বের অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয়, তখন সেটার কি চেঞ্জ আসে, সেটাকে বলছে ডিক্লেনশন। সেটা ইনশাআল্লাহ আমরা দেখবো। আর একটা হচ্ছে আজকে আমরা 4টা প্রিপোজিশন শিখব, এটা হচ্ছে নতুন। তো আমরা হচ্ছে শুরুতে যে বিষয়টা আমি একটু যদি হাইলাইট করতে চাই, আমরা হচ্ছে এখানে দেখেছিলাম, আমরা এখানে হচ্ছে যদি বলি, এখানে দেখেছিলাম যেটা হচ্ছে আমি একটু রেড কালারটা ইউজ করছি। তো এখানে আমরা হামজাতুল ওয়াসালটা আমরা হচ্ছে দেখছিলাম। হামজাতুল ওয়াসাল মানে এমন একটা হামজা, মানে হামজা বলতে আলিফ, যেটার উপরে কখনোই জের জবর বসানো যায় না, এটা অসম্ভব, মানে কখনোই বসাতে পারবেন না। আমরা আলিফ বলতে যেটা শিখেছি যে আলিফের উপরে কখনোই জের জবর বসে না, আলিফের উপর জের জবর বসলে সেটা হামজা হয়ে যায়। তো আলিফটা যখন আমরা হচ্ছে বাক্যের ক্ষেত্রে হচ্ছে, যখন আমরা কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ লেখার ক্ষেত্রে যখন এইভাবে আমরা আলিফ ব্যবহার করছি, যেটার উপরে আমরা হচ্ছে যখন জের জবর পেশ ব্যবহার করতে পারি না, সেই আলিফটাকে আমরা হচ্ছে একটা নাম দিয়েছি। মানে আরবরা হচ্ছে একটা নাম দিয়েছে, তাদের গ্রামাটিক্যাল টার্মিনোলজি যেটা ইউজ করে সেটাকে বলা হয় হামজাতুল ওয়াসাল। তো সেই রকম একটা হামজার একটা ব্যবহার আমরা কিন্তু আলিফ লাম জবর আল, যেটা আমরা কি করেছি, আলিফ লাম জবর আল দিয়ে আমরা যে ডেফিনাইট নাউন তৈরি করেছি, ঠিক আছে, মানে ইনডেফিনাইট থেকে যখন ডেফিনাইট করেছি, ডেফিনাইট করার ক্ষেত্রে শুরুতে যে মানে আলিফ লাম জবর আল যে যোগ করছি, এই যে শুরুর যে আলিফটা আছে, সেই আলিফটাকেই বলা হচ্ছে হামজাতুল ওয়াসাল। আর হামজাতুল ওয়াসালের উপরে আরো একবার বলে নিচ্ছি, এটার উপরে কখনোই কখনোই জের জবর পেশ কিছু বসতে পারে না। তো এখানে দেখেন আমরা যখন কি করেছি, এখানে যে আমরা এই যে আলহামদু, মানে শুরুতে আমি একটু একটা মানে কমন ওয়ার্ড নিয়েছি আলহামদু। তো এখানে আমরা যখন এইভাবে হচ্ছে এই যে হামজাতুল ওয়াসাল, যে আমরা হচ্ছে আলিফ লামের শুরুর যে হচ্ছে আলিফ, এটাকে বলা হচ্ছে হামজাতুল ওয়াসাল। কারণ হচ্ছে এখানে এটার উপরে, এই আলিফের উপরে কখনোই জের জবর পেশ বসানো যাবে না, বসাইলে সেটা গ্রামাটিক্যালি রং হবে। তো এই যে আলিফ লাম জবর আল দিয়ে যে আমরা যখন কোনো নাউনকে ডেফিনাইট করছি, তো ডেফিনাইট করার ক্ষেত্রে এই আলিফ লাম জবর আল দিয়ে যে ডেফিনাইট করেছি, ওই নাউনটা যখন কোন একটা বাক্যের শুরুতে বসে, যেমন আমি যদি সূরা ফাতিহা পড়ি তাহলে কি আলহামদুলিল্লাহি বলি না? তো এখানে শুরুতে কিন্তু আল হামদু, আলিফ লাম দিয়ে একটা হচ্ছে কি হয়েছে, এটা প্রপার নাউন, মানে প্রপার নাউন না, আলিফ লাম দিয়ে একটা ডেফিনাইট নাউন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা যখন বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, তখন হচ্ছে উচ্চারণ করার সময় উপরে একটা জবর ধরে নিয়ে উচ্চারণ করতে হয়। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ করতে গিয়ে আমরা এই যে আলের উপরে, মানে আলিফের উপরে একটা জবর ইউজ করি, তার কারণ শুরুতে হচ্ছে সুকুন থাকলে সেটা কোনোভাবে উচ্চারণ করা যায় না। শুরুতে যদি সুকুন থাকে, এখানে যেহেতু আলিফের উপরে আমি জের জবর পেশ বসাইতে পারছি না, আলিফের ঠিক পরে লাম আছে, লামের উপরে সুকুন আছে, সুকুনযুক্ত লেটার উচ্চারণ করা যায় না, যার কারণে আপনার যদি শুরুতেই কি থাকে, এই যে শুরুতে আলিফলাম দিয়ে যদি কোনো, যেটা আলিফলাম দিয়ে কোনো নাউন যখন আমরা ডেফিনাইট করি, সেই নাউনটা যখন বাক্যের শুরুতে থাকে, তো সেটা তো আসলে উচ্চারণ করা যায় না, যেহেতু শুরুর হচ্ছে ইয়াটাই কি, আপনার লামের উপরে সুকুন আছে, আর আলিফের উপরে তো জের জবর পেশ বসানো যায় না, এটা উচ্চারণ করা সম্ভব না। এই জন্য উচ্চারণের সুবিধার জন্য তাজবিদে আমরা যে নিয়মটা জেনেছি, এটা আলিফের উপরে জবর দিয়ে উচ্চারণ করতে হয়, যার কারণে আমরা সূরা ফাতিহাতে দেখেছি কি আলহামদু, এই জন্য উচ্চারণ করার সময় দেওয়া যায়, কিন্তু লেখার সময় কোনোভাবেই দেওয়া যাবে না, দিলে সেটা গ্রামাটিক্যালি রং হবে। তো এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে কথাটা, এই যে আলহামদু আমরা বলছি আলিফের উপরে জবর ধরে উচ্চারণ করছি, কিন্তু আপনি বসানোর সময় যে বসাইতে পারছেন না, কিন্তু এই আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন, সেটার আগে যখন অন্য কোনো শব্দ বসে, যেমন এখানে ওয়া শব্দটা এসছে,
যখনই শব্দের শুরুতে আমি ওয়া বসাচ্ছি তখন আর এই যে আলিফ মাঝখানে যে মানে আলিফ আছে বা হামজাতুল ওয়াসাল আছে এটার আর উচ্চারণ করা লাগে না, মানে উচ্চারণ করা যায় না। তখন এই ওয়াটা হচ্ছে লামকে ধরে নেয়, এই জন্য আমরা বলি ওয়াল হামদু। ওয়াল হামদু, তখন এটার উচ্চারণ করা লাগে না। তো এই জন্য এখানে একটা তাজবিদের নিয়ম আমরা শিখলাম কি, যে হচ্ছে আলিফ লাম জবর আল, সেটা দিয়ে যখন আমরা কোনো নাউনকে ডেফিনাইট করছি, তো সেই ক্ষেত্রে এই নাউনটা যখন বাক্যের শুরুতে বসছে উচ্চারণের সুবিধার জন্য আমরা এই আলিফের উপরে কি বসাই, জবর, মানে জবর হচ্ছে না বসিয়ে, মানে উচ্চারণের সময় আমরা জবর দিয়েই সেটা উচ্চারণ করি, যেমন এখানে বলছে আলহামদু। আর এখানে যখন এই একই শব্দের আগে যখন আমার অন্য কোনো শব্দ চলে আসে, যেমন এখানে ওয়া শব্দটা আসছে, তখন আর এই আলিফের উচ্চারণ করার দরকার হয় না। আলিফটা তখন বাদ পড়ে যায়, সরাসরি এই লামের উপরে যে সুকুন আছে সেই লামকে টেনে নেয়। আগে মানে আগের যে অক্ষর আছে সে মানে অক্ষর বা হচ্ছে শব্দ, সেই শব্দটা হচ্ছে লামকে টেনে নেয়, এই জন্য আমরা বলছি ওয়াল হামদু। এটা তাজবিদের নিয়ম। এরপরে আরেকটা বিষয় আছে, কিছু নাউনই আছে, মানে কিছু নাউন আছে যেটা শুরুতে আপনার এই যে এইভাবে হচ্ছে আপনার হামজাতুল ওয়াসাল থাকে। হামজাতুল ওয়াসাল মানে এমন হামজা বা আলিফ যেটার উপরে কখনোই জের জবর পেশ বসানো যায় না। তো এখানে দেখেন এটা কি উচ্চারণ করা সম্ভব? এখানে আছে আলিফ, সিনের উপরে সুকুন আছে, মিমের উপরে দুই পেশ আছে, এটা কিছু উচ্চারণ করা কখনোই সম্ভব না। কারণ এই এই যে সিনটা দিয়ে আপনার উচ্চারণ শুরু করতে হবে। তো এই সিন দিয়ে আপনি কিভাবে উচ্চারণ করবেন? সিনের উপরে তো জের জবর পেশ কিছুই নাই, একটা সুকুন আছে। তো এটা উচ্চারণ করা যায় না, এই জন্য হচ্ছে আপনার এটা যেহেতু উচ্চারণ করা যায় না, এটা যেহেতু উচ্চারণ করা যায় না, এই জন্য এটা এই নাউন গুলাকে, এই নাউন গুলো যখন বাক্যের শুরুতে বসে, সে বাক্যের শুরুতে বসলে এটা উচ্চারণের জন্য নিচে একটা জেড দিয়ে উচ্চারণ করতে হয়, এই জন্য আমরা বলি ইসমুন। ঠিক আছে, আলিফ লামের ক্ষেত্রে এক নিয়ম। আলিফ লামের ক্ষেত্রে যদি আলিফ লাম যুক্ত নাউনটা, আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউনটা বাক্যের শুরুতে থাকলে আমরা জবর দিয়ে উচ্চারণ করছি। আর কিছু নাউন আছে যেই নাউনের শুরুর যে মানে লেটারটা আছে, সেই লেটারটা যদি হামজাতুল ওয়াসাল হয়, তাহলে সেটা আমরা উচ্চারণের সুবিধার্থে, মানে সেই নাউনটা যদি বাক্যের শুরুতে বসে সেটা উচ্চারণের সুবিধার জন্য আমরা জের ব্যবহার করছি, ইসমুন। ঠিক আছে, কিন্তু এই যে নাউন, এই নাউনেরই আগে আবার কি, আগেরটা যেমনটা ছিল কি হয়েছে, মানে কোন একটা শব্দ যদি চলে আসে, তখন আবার হচ্ছে এই যে আলিফ সেটার আর উচ্চারণ করা দরকার হয় না। এই যে যেমন আমরা বিসমিল্লাহ পড়ি না, এখানে বাজের বি, মানে বাজের বি প্লাস হচ্ছে ইসমুন। ঠিক আছে, ইসমন। তো এই জন্য এখানে এই যে আলিফটা আছে এই আলিফটা এখানে বাদ পড়ে যাবে, এই বাজের বি, তারপরে সিনের উপরে সুকুন। এই জন্য এখানে দেখেন আমি কি লিখেছি, বাজের বি, সিনের উপরে সুকুন, তাহলে কি হচ্ছে বিস। আর হচ্ছে মিমের নিচে আমরা জের বলছি, কারণ এখানে হচ্ছে আরেকটা কি আছে, শব্দ আছে, আল্লাহ বিসমিল্লাহ, তাই না? এইভাবে আমরা পড়ে থাকি। আচ্ছা, এটা আপাতত আমার মনে হয়েছে এই পর্যন্ত আমরা শেষ করি, যেহেতু এটা তাজবিদের নিয়ম। এরপরে আবার আমরা এই নিয়মটা ইনশাল্লাহ আবার অনেকবার পাবো, তখন আমরা আরেকটু দেখে নিব। ঠিক আছে, তো এখানে মেইন কথা হচ্ছে যখনই হামজাতুল ওয়াসাল লিখবেন, হামজাতুল ওয়াসাল মানে এমন একটা হামজা যেটার উপরে জের জবর পেশ কখনোই বসাতে পারবেন না, সেটার উপরে হচ্ছে একটা ছোট্ট সিম্বল দিতে হয়। এই সিম্বলটার অর্থই হচ্ছে এটা হচ্ছে আপনার হামজাতুল ওয়াসাল। তার মানে এটার উপরে কখনো জের জবর পেশ বসবে না, এবং সেটার দুইটা রূপ আমরা দেখেছি, একটা হচ্ছে আলিফলাম জবর আল, যেটা আমরা কি করছি, ডেফিনাইট করছি, মানে আলিফলাম দিয়ে যখন কোনো নাউনকে ডেফিনাইট করছি, এই শুরুর হচ্ছে আলিফটা হচ্ছে কি হামজাতুল ওয়াসাল। আরেকটা কিছু নাউনই আছে যেমন হচ্ছে ইসমন, ইসমন আমি উচ্চারণের জন্য বলছি, এই যে শুরুর যে মানে আলিফ আছে এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। তো এই দুইটা নিয়ম একটু দেখিয়েছি। তো এটা আবার হচ্ছে অনেকবার আসবে, অনেকবার আসবে, তখন ইনশাল্লাহ আমরা একটু দেখে নিব। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে সেকেন্ড যে কন্টেন্ট, সেটা আমি আমাদের হচ্ছে গত ক্লাসের পড়াটাতেই ফিরে যাচ্ছি, আমি এটাকে একটু সামারি করে নেই কারণ এখনই আমাদের কাজে লাগবে। আমরা কি শিখেছিলাম, একই নাউন যখন বাক্যে সাবজেক্ট হিসেবে বসে তখন তার একরকম রূপ থাকে,
অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে বসলে অন্যরকম রূপ। আর হচ্ছে সেটা যদি আপনার আহ, আপনার হচ্ছে প্রিপোজিশনের পরে বসে তাহলে সেটার আলাদা একটা রূপ থাকে। তো আমরা যদি একটুখানি দেখি, আমি একটু এক কথায় যদি বলি, প্রপার নাউন, তারপরে কি আছে, প্রপার নাউন সাথে হচ্ছে ইনডেফিনাইট নাউন, ইনডেফিনাইট নাউন, এই দুইটার হচ্ছে ক্ষেত্রে একরকম নিয়ম। আর হচ্ছে আরেকটা আলিফ লাম যুক্ত ডেফিনাইট, আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন, সেই ক্ষেত্রে এক নিয়ম। তো এখানে অ্যারাবিকে তিনটা বিষয় আছে। একটাকে বলছে আমরা মারফু, একটা সংই আপনাদেরকে শেয়ার করেছি, সেই সংটা শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে এটা। আরেকটা আছে হচ্ছে মানসুবুন, মানসুবুন, আরেকটা মাজরুরুন আছে, আরেকটা হচ্ছে মাজরুরুন। ঠিক আছে, তিনটা রূপ নাউনের হচ্ছে, তিনটা রূপ। এই প্রপার নাউন অথবা হচ্ছে কি ইনডেফিনাইট নাউন, সেটা যখন কি হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন ওই নাউনের হচ্ছে লাস্টের যে লেটার থাকে সেটার উপরে হচ্ছে দুই পেশ হয়। লাস্টের লেটার যে মানে লাস্টে মানে কোন একটা নাউন, সেটা প্রপার এবং প্রপার নাউন আর ইনডেফিনাইট নাউনের যে লাস্টের এন্ডিং লেটার, সে এন্ডিং লেটার বা হচ্ছে শেষের অক্ষরের উপরে দুই পেশ হয়। আর সেটা আলিফলাম যুক্ত ডেফিনাইট হইলে, সেই নাউনটা যদি আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন যদি বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি সেটা অবশ্যই কি মারফু হবে এবং উপরে এক পেশ হবে। কারণ আলিফ লাম থাকলে সেখানে দুই পেশ বসানোর সুযোগ নাই। আবার একই প্রপার নাউন, ইনডেফিনাইট নাউন, প্রপার নাউন অথবা ইনডেফিনাইট নাউন যদি বাক্যে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন হচ্ছে কি হবে, ওই নাউনের লাস্টের লেটারের উপরে দুই জবর হবে। এবং সেই নাউনটা যদি কি মানে যে নাউনটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই নাউনটা যদি আলিফ লাম যুক্ত আল দিয়ে ডেফিনাইট করা হয়, তখন সেখানে লাস্টের লেটারের উপরে বা লাস্টের অক্ষরের উপরে এক জবর হবে। আবার একই আপনার হচ্ছে নাউন, যেমন এখানে প্রপার নাউন আর ইনডেফিনাইট নাউন যদি প্রিপোজিশনের পরে, এটা আজকে আমাদের কাজে লাগবে, প্রিপোজিশন ইনশাল্লাহ চারটা শিখবো, প্রিপোজিশনের পরে যদি বসে তাহলে হচ্ছে সেই নাউনের নিচে দুইটা জের হয়। আর যদি সেই আপনার হচ্ছে নাউনটা যদি কি হয়, মানে প্রিপোজিশনের পরে একটা নাউন বসছে, সেই নাউনটা আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন হয়, তাহলে সেই নাউনের লাস্টের লেটারের নিচে একটা জের হয়, যেটাকে আমরা বলছি মাজরুরুন। এখানে বলছে মারফুন, যেটা আপনার হচ্ছে সাবজেক্ট বা হচ্ছে প্রেডিকেট সবসময় কি হয়, মারফু। ঠিক আছে, নাউনের হচ্ছে এন্ডিং লেটারের উপরে দুই পেশ হবে, সেটা প্রপার নাউন ইনডেফিনাইট হলে দুই পেশ, আল যুক্ত আলিফলাম যুক্ত আল যুক্ত ডেফিনাইট হলে এক পেশ। এবং সেটা হচ্ছে দুই ক্ষেত্রে, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হলে আমরা হচ্ছে এই মারফুনটা ব্যবহার করে থাকি। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাজরুরুন, যে হচ্ছে কোনো নাউন যখন প্রিপোজিশনের পরে বসে তাহলে সেই নাউনের নিচে, সেটা যদি প্রপার নাউন আর ইনডেফিনাইট নাউন হয়, তাহলে সেক্ষেত্রে নাউনের লাস্টের লেটারের নিচে দুই জের হয়। আর আলিফ লাম যুক্ত ডেফিনাইট হলে সেই নাউনটা যেটা প্রিপোজিশনের পরে বসছে সেটার নিচে জের হয়, যেটাকে নাম দিয়েছে আরবিকে হচ্ছে মাজরুরুন। ঠিক আছে, তো আমরা একটু রিভাইজ করলাম, এটা অনেক আগে আমরা দেখেছি। আমরা আজকে চারটা প্রিপোজিশন পড়বো। তো তার আগে আমি এখানে একটা এক্সাম্পল দেখেছি, এখানে একটু এক্সাম্পল লিখেছি। এখানে দেখেন এই সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা এটাকে বলছি সেন্টেন্স। এটার আমার দুইটা পার্ট আছে, এটা সাবজেক্ট, পরেরটা হচ্ছে প্রেডিকেট। আমি বলেছি কি এটাও হচ্ছে মারফু, সাবজেক্ট অলওয়েজ মারফু, মারফু উন, সাবজেক্ট অলওয়েজ মারফু। ঠিক আছে, মানে লাস্টে কি হয়, এন্ডিং এর উপরে দুই পেশ অথবা এক পেশ হয়। আর প্রেডিকেটও অলওয়েজ মারফু, যেটা লাস্টে হচ্ছে দুই পেশ অথবা এক পেশ হয়। ঠিক আছে, আমরা একটু রিভাইজ করে নিলাম এটা।
আজকে আমরা এটার হচ্ছে মাজরুর ফর্ম দেখবো, যে কখন হচ্ছে নাউনের নিচে জের হয়। তো সেটা দেখার জন্য আমি হচ্ছে আমাদের বুকে ফিরে যাই। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে এখানে চারটা প্রোনাউন বলছি, প্রিপজিশন দেওয়া আছে। একটা দেখেন ফি, একটা আছে আলা, আর একটা মিন, আর একটা হচ্ছে ইলা। আপনারা ইংলিশের প্রিপজিশনের সাথে এটা ম্যাচ করে দেখতে পারেন। ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু। এতটুকু দেখলেই চলবে। ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু। আমরা যদি এটা একটু লিখে দেখাই, তো শুরুতে আমি মনে করেন হচ্ছে আমি কয়েকটা লিখলাম। একটা হচ্ছে আমি বললাম যে ফি, ফাজে ফি, যেটার অর্থ হচ্ছে ইন। আরেকটা লিখি যদি আলা, আরেকটা যদি আমি আলা লিখি, আলা, সেটা লিখলে পরে হচ্ছে অন, এটার অর্থ। আরেকটা আছে মিন, মিম নুন যে মিন, মিন হচ্ছে ফ্রম। আরেকটা ইলা, 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 ইলা মানে হচ্ছে টু। এই যে চারটা প্রিপজিশন আমরা হচ্ছে ইন, অন, ফ্রম আর হচ্ছে টু, এই চারটা প্রিপজিশন দেখছি। আমরা একটা কমন নাউন নিব। একটা হচ্ছে নিব মানে ইনডেফিনাইট নিব একটা, বাই তুন। আরেকটা নিব আমরা হচ্ছে ডেফিনাইট, আল বাই তু। ঠিক আছে, আমরা দুইটা নাউন নিয়েছি। তো এই এই দুইটা নাউনেরই আমি যদি শুরুতে যখনই কি বসাবো, শুরুতে যখন ফি বসাবো, তখন আর এই বাইতুন কিন্তু বাইতুন থাকবে না। মানে এটা ফিক্সড, এইটুকু ফিক্সড। আপনি এইটুকু যেখানেই লিখেন, সেটা হচ্ছে আপনার নাউনের সাবজেক্ট হোক, ভার্বের অবজেক্ট হোক, অথবা প্রিপজিশনের পরে বসান, প্রথমের টুকু কোনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে লাস্টেরটা। আমি এটা একটু ফান করেই বলি, যে আসলে নাউন যখন কি হচ্ছে বাক্যে বিভিন্ন রোল প্লে করছে, রোল প্লে করার সময় সে বলে দিচ্ছে যে তুমি আমার বেশি চেঞ্জ করতে পারবো না, সর্বোচ্চ কি চেঞ্জ করতে পারবা, আমার লাস্টের যে লেটার আছে সেটার উপরে তুমি জের জবর পেশ যা কিছু বসাও কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম দিকে যে লেটার গুলো আছে সেই লেটারের উপর জের জবর পেশ যা আছে সেটাই রাখতে হবে। এখানে কোনো চেঞ্জ করার পারমিশন নাউন দিচ্ছে না। ঠিক আছে, এটা একটু মানে সিম্পলি মনে রাখার জন্য বললাম আর কি। আচ্ছা, এখানে দেখেন এই যখন আমি এই যে নাউনটা বাইতুন মানে হচ্ছে এ হাউস, এ হাউস, আর এখানে হচ্ছে আল বাইতু মানে হচ্ছে দা হাউস। তো এটার আগে আমি যখন হচ্ছে ফি বসাচ্ছি, ফি যখন আমি বসাচ্ছি, ফি বসানোর ক্ষেত্রে আমি কি বলেছি, নাউন হচ্ছে আপনার সেন্টেন্সে যে যেখানে বসানো হোক না কেন, সাবজেক্ট, ভার্বের অবজেক্ট অথবা প্রিপজিশনের পরে যেখানে আপনি বসান না কেন, প্রথমের যে লেটার গুলো আছে এটার উপরে ফিক্সড, যেটা বসবে সেটা ফিক্সড। যেটা হয় সেটা হচ্ছে লাস্টের টার উপরে আপনার হচ্ছে চেঞ্জ আসে। এই লাস্টের লেটারের হচ্ছে ভাওয়েল সাইনে চেঞ্জ আসে। সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে দুই পেশ হয়, যেটাকে আমরা বলছি মারফু। প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হলে সেটাও দুই পেশ হয়, যেটাকে আমরা বলছি মারফু। আর এই যে প্রিপজিশন যেটা আছে, প্রিপজিশনের পরে হইলে সেটা হচ্ছে মাজরুর। মানে সেটা ডেফিনাইট হলে সেটা লাস্টের যে লেটারটা আছে এখানে তা আছে, তায়ের নিচে এখানে দুই জের হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ফা থাকার কারণে আমরা এখানে এখানে হচ্ছে দুই জের লিখেছি। ঠিক আছে, এখানে দুই জবর দেওয়ার সুযোগ নাই, কারণ এখানে আমার হচ্ছে এই যে ফাটা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমি এই ফিটাই যদি আবার এখানে লিখি, ফাজের ফি অ্যাড করলে তখন কিন্তু আল বাইতু আর থাকবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে বাই টি। এই যে বলেছি না যে প্রথমটুকু চেঞ্জ হবে না, এই যে প্রথম এটুকু সে চেঞ্জ করতে কোনোভাবেই দিবে না, ওটা যেটা আছে সেটাই থাকবে।
সেটা সাবজেক্ট ভার্ব অথবা প্রিপোজিশনের পরে আপনি যদি বসান তাহলে যেটা চেঞ্জ হবে লাস্টের যে লেটার আছে সেই লেটারের ভাওয়েল সাইনটা চেঞ্জ হবে। এটা যেহেতু ফি আছে, প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন আসে, সে নাউনটা যদি আলিফলাম দিয়ে ডেফিনাইট হয় তাহলে হচ্ছে কি হবে, লাস্টের যে লেটার থাকে এখানে তা আছে, সে তায়ের নিচে একটা জের বসে, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। তো এখানে ফিল বাইতি উচ্চারণ হবে হচ্ছে ফিল বাইতি। এখানে কিন্তু এই যে হামজাতুল ওয়াসাল আলিফ আছে না, আলিফ আছে হামজাতুল ওয়াসাল, এখানে শুরুতে একটা শব্দ আসছে না ফি, ফি আসার কারণে কিন্তু কি হয়েছে, এই আলিফটা বাদ করে গেছে, সরাসরি আমরা লামকে টেনে নিচ্ছি, ফিল বাইতি বলছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে অন্য কোনো প্রিপোজিশন যদি অ্যাড করেন করতে পারেন, যেমন এখানে মানে আলাল বাইতি বললে মিনিংটা কেমন হয়ে যায়, কিন্তু তারপর আমরা একটু শিখার জন্য আমরা হচ্ছে এখানে লিখতেই পারি। আলা লিখলেও এখানে যেমন আছে তেমনই থাকবে, এখানেও যদি আপনি আলা লিখেন তাহলে হচ্ছে আপনার যে কন্ডিশন এখানে হচ্ছে সেম থাকবে। মেইন কথা হচ্ছে এখানে যে বলেছে যে আপনার, আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা নেই, প্রপার নাউন একটা নিয়েছি ইনডেফিনাইট, একটা নিয়েছি ডেফিনাইট, আরেকটা বলছে আমরা কি, যদি আমরা প্রপার নাউন নেই মোহাম্মদ দিন, মানে দুন নিলাম, ঠিক আছে, মারফু ফর্মটা নিয়েছি। তো এটার আগে যদি আমি যে কোনো একটা, এখানে মনে করেন কোনোটা হয়তো মিনিংটা ঠিক থাকবে না, কিন্তু জাস্ট একটু অ্যারাবিকের গ্রামার শেখানোর জন্য যদি ফি আনি, সেটা কি হয়ে যাবে, মুহাম্মা, এখানে কিন্তু দিন হয়ে যাবে, এই পেশ আর থাকবে না, কারণ এখানে আপনার শুরুতে ফি আছে। প্রিপোজিশনের পরে নাউন, সেটা যদি হচ্ছে মানে ডেফিনাইট, সেটা যদি ইনডেফিনাইট হয়, মানে প্রিপোজিশনের পরে যে নাউনটা আসবে সেটা যদি ইনডেফিনাইট হয় অথবা প্রপার নাউন হয়, তাহলে আপনার হচ্ছে লাস্টের যে হচ্ছে যে এখানে আমার কি আছে, দাল আছে না লাস্টে, তাহলে লাস্টের যে লেটারটা আছে বা এন্ডিং আছে এটাকে বলা হচ্ছে এন্ডিং। এন্ডিং মানে হচ্ছে লাস্টের লেটার, যেমন এখানে দাল, এন্ডিং হচ্ছে দাল, তাহলে সেই দালের মানে দাল বলতে হচ্ছে যে লাস্টে যে লেটার থাকবে সেটা দাল বা অন্য কিছু থাকতে পারে, এখানে দাল আছে, তো সেই লাস্টের লেটারের নিচে দুই জের হয়। আর সেটা যদি ডেফিনাইট হয় আলিফ লাম যুক্ত, তাহলে হচ্ছে শুরুতে প্রিপোজিশন আসলে সেটার জন্য হচ্ছে লাস্টের যে লেটার আছে এখানে তা আছে, সেটার নিচে এক জের হয়, কারণ এখানে আলিফ লাম থাকলে এখানে দুই জের বসানোর কোনো সুযোগ নাই, এই জন্য এখানে এক জের হয়। তো আমরা একটু আমাদের বইয়ের এক্সাম্পল গুলাতে ইনশাল্লাহ একটু ফিরে যাই, তো যাতে করে আমাদের একটু পড়তে সহজ হয়। এখানে দেখেন আমি যে প্রথমে এতটুকু নিয়ে শুধু কথা বলেছি, এখানে শুরুতে আছে আল বাই তু, সেটার আগে দেখেন ফাইয়াজের ফি নিয়ে আসছে, ফাইয়াজের ফি মানে হচ্ছে ইন, ইন প্রিপোজিশন নিয়ে আসছে, এজন্য কিন্তু মানে এই বাই তু, আল বাই তুটা হয়ে গেছে আল বাই তি, তায়ের নিচে কি হয়েছে, আগে পেশ ছিল এখন হয়ে গেছে তায়ের নিচে জের, কারণ এখানে প্রিপোজিশন ফি আসছে, ফি এর পরে অবশ্যই কি হবে, প্রিপোজিশনের পরে কোনো নাউন আসলে সেটা অবশ্যই জের হবে, সেটা ডেফিনাইট হলে পর আলিফ লাম যুক্ত ডেফিনাইট হলে সেটা এক জের হবে, আর যদি সেটা প্রপার নাউন আর হচ্ছে ইনডেফিনাইট নাউন হয় তাহলে সেটা লাস্টের যে লেটার আছে সেটার নিচে দুই জের হতো। আচ্ছা, এখানে পরেরটা দেখেন আল মাসজিদু আছে, ফি শব্দটা যোগ করেছে, প্রিপোজিশন আসছে, তার মানে কি প্রথম দিকে এগুলো ঠিক থাকবে, এই যে দালের উপরে পেশ আছে এখানে দালের উপরে দেখেন জের হয়ে গেছে, আল মাসজিদু থেকে ফিল মাসজি দি। এরপর আছে আল মাকতাবু, আল মাকতাবুর যে বায়ের উপরে পেশ আছে সেটা দেখেন শুরুতে আলা আসার কারণে আলাল মাকতাবি, বায়ের নিচে কিন্তু জের হয়ে গেছে। তো এরপরে দেখেন আসারিরু, এই আসারিরুটা কি হয়েছে, রয়ের উপরে পেশ আছে না, লাস্টের লেটারের উপরে পেশ আছে, আলা আসার কারণে আলা সারিরি, এখানে রয়ের নিচে কিন্তু জের হয়ে গেছে। তো এখানে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে আমরা এখানে সিম্পলি ঠিক যতটুকু মানে খুব বেশি পরিমাণও শিখবো না, কিন্তু যতটুকুই শিখবো ততটুকুই একটু ভালো মতো শিখবো। তো এখানে দেখেন যখনই আমার এই যে এটার উপরে পেশ আছে,
মানে যখনই কোনো নাউন সেই নাউনের লাস্টের লেটারের উপরে যখনই পেশ থাকবে তখন সেটা মারফু। লাস্টের লেটারের উপর মানে লেটারের উপর পেশ থাকা মানে হচ্ছে সেটা মারফু। আর মারফুটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অথবা প্রেডিকেট হিসেবে আমরা এই মারফুটা ব্যবহার করে থাকি। আর যখন হচ্ছে কি হচ্ছে আমার প্রিপজিশনের পরে যখন কোনো নাউন আসছে সেই নাউনের যে লাস্টের যে লেটার বা এন্ডিং লেটার যেটা আছে সেই লেটারের নিচে আমি যে জের বসাচ্ছি, জের বসানোর কারণে ওই নাউনটার যে একটা মানে ফিচার বা হচ্ছে এটার যে রূপ তৈরি হচ্ছে সেই রূপটাকে আরবিকে বলা হচ্ছে মাজরুর। ঠিক আছে, তো আমরা একটু ইংলিশের যে কিটা আছে সেটা যদি একটু দেখি, আপনারা এখানে একটু চাইলে দেখতে পারেন। এটা একটু সুন্দর করে যিনি আসলে বইটা লিখেছেন উনি এক্সপ্লেন করেছেন। এখানে দেখেন বলা আছে ইন দিস লেসন উই উইল লার্ন দ্য ইউজ অফ প্রিপোজিশনস। আমরা চারটা প্রিপোজিশন দেখেছি। একটা ফি, ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, এরপরে হচ্ছে আপনার ইলা মানে হচ্ছে টু, মিন মানে হচ্ছে ফ্রম। চারটা দেখেছি। তো এখানে দেখেন বলেছে ইন দিস লেসন উই উইল লার্ন দ্য ইউজ অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন নতুন করে আমাদের সামনে কিন্তু আসছে, এর আগে কখনো প্রিপোজিশন আসে নাই, সব আমরা শুধু নাউন নিয়ে স্টাডি করছিলাম। তো হঠাৎ করে দেখেন প্রিপোজিশন চলে আসছে। তো এরপরে দেখেন বলেছে অ্যারাবিক নাউন্স হ্যাভ এন্ডিং। এন্ডিং মানে হচ্ছে কি, এই যে যে নাউনটা আছে সেই নাউনের লাস্টের লেটারকে বলা হচ্ছে এন্ডিং। তো এন্ডিংস টু শো দেয়ার ফাংশনস, মানে এই যে লাস্টের লেটারের উপরে কি জের জবর পেশ, এটা দিয়ে বোঝানো হয় যে ওই নাউনটা আসলে ওই ওই সেন্টেন্সে কোন রোল প্লে করছে। যখন আপনার হচ্ছে সাবজেক্টের রোল প্লে করবে তখন এই যে এন্ডিং এর উপরে পেশ হবে। যখন সেটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এন্ডিং লেটারের উপরে জবর হবে। যখন প্রিপোজিশনের পরে হচ্ছে নাউনটা আসবে তখন এন্ডিং যে লেটার আছে সেটার নিচে জের হবে। সেটাকে এখানে বলছে দেখেন, ওই কথাটা এখানে সংক্ষেপে বলেছে অ্যারাবিক নাউন হ্যাভ এন্ডিংস, মানে তিনটে এন্ডিং হতে পারে, জবর হতে পারে লাস্টের লেটারে এন্ডিং এ, জের হতে পারে, পেশ হতে পারে। এবং সেই জের জবর পেশ দেখে আমরা বুঝতে পারবো যে ওই নাউনটা আসলে বাক্যে কিসের রোল প্লে করছে, মানে কোন রোলটা প্লে করছে। এই জন্য আমরা যখন ইংলিশে বাক্য লিখি আমরা সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসাই। অ্যারাবিকে আপনি যদি এই সিস্টেমটা ফলো না করেন তাতে কোনো সমস্যা নাই, আপনার সাবজেক্টটা যদি আপনি বাক্যের শেষেও দেন তারপরও কিন্তু সাবজেক্টটাকে আইডেন্টিফাই করে ট্রান্সলেশন করা সম্ভব। মানে আপনার ওয়ার্ড গুলাকে আপনি যদি পাজলের মতো একেবারে এলোমেলো করে ফেলেন তারপরেও কিন্তু আপনার মিনিংটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, অ্যারাবিকের সাথে ইংলিশের এটাই পার্থক্য। ইংলিশ হচ্ছে আপনার সিকোয়েন্স মেনটেন করে যে সাবজেক্টের পরে ভার্ব বসবে, কিন্তু অ্যারাবিকে যেটা যে আপনি এলোমেলো করে লিখলেও আপনার মিনিং এর কোনো চেঞ্জ হবে না। এবং সেই মিনিং এর চেঞ্জ হয় কিসের কারণে, যে যেটা বললাম নাউনের ক্ষেত্রে দেখতে হয় নাউনের এন্ডিং, যে লাস্টের লেটার আছে ওটার উপরে কি আছে। এখানে পেশ থাকা মানেই হচ্ছে কি নিশ্চিত সেটা হয়তো সাবজেক্ট অথবা প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যারাবিক নাউন্স হ্যাভ এন্ডিংস, ওই তিনটে এন্ডিং আছে। একটা হচ্ছে মারফু, মানে পেশ হলে পরে মারফু, জবর হলে পরে হচ্ছে মানসুব, আর জের হলে পরে মাজরুর। মানে প্রিপোজিশনের পরে হলে জের হবে যেটাকে বলছি মাজরুর। সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে যখন হচ্ছে নাউনের লাস্টের লেটারের উপরে পেশ হচ্ছে সেটাকে আমরা বলছি মারফু। আর মানসুবটা এখন আমরা দেখি না, ওটা নিয়ে আলোচনা করছি না। তো এখানে দেখেন বলেছে অ্যারাবিক নাউন্স হ্যাভ এন্ডিংস টু শো দেয়ার ফাংশনস ইন দ্য সেন্টেন্স। দ্য নর্মাল এন্ডিং অফ নাউন, মানে নর্মালি আমরা লেখার সময় কিন্তু পেজ দিয়ে লিখি, মারফু ফর্মে লিখি। তো এরপরে দেখেন একটু বলা আছে এ নাউন উইথ দ্য নর্মাল এন্ডিং ইজ সেড টু বি নমিনেটিভ কেস, ইন আরাবিক ইট ইজ কল্ড মারফু। নর্মাল কেস বলতে নাউনের লাস্টে হচ্ছে আপনার পেশ বসানোটাকেই বলা হচ্ছে মারফু, এবং ওইটা হচ্ছে নর্মাল ন্যাচারাল ফর্ম। এরপরে দেখেন বলা হচ্ছে আফটার এ প্রিপোজিশন দিস এন্ডিংস চেঞ্জেস টু ই, মানে জের হবে, ই সাউন্ড মানে হচ্ছে জের। তো এখানে দেখেন শুরুতে কি আছে আল বাই তু, আল বাই তু মানে হচ্ছে দা হাউস। ঠিক আছে, দা হাউস। এরপরে দেখেন পরের লাইনে কি আছে, শুরুতে ফি নিয়ে আসছে না, ফাইয়াজের ফি, ফি আনার কারণে আল বাই তু কি হয়ে গেছে আল বাই তি। তো এখানে এই জন্য হচ্ছে কি ফিল বাইতি। হ্যাঁ, এখানে আগে পেশ ছিল না, এরপরে ফি আসার কারণে দেখেন জের হয়ে গেছে ফিল বাই তি।
মানে প্রিপোজিশনের পরে নাউন আসলে সেই নাউনের লাস্টের যে লেটার, এখানে লেটার কি আছে না, মানে ফি আসছে, ফি এর পরে একটা নাউন আছে, নাউনটা কি আলিফ লাম যুক্ত ডেফিনাইট, আল বাই তু। সেই তুটা আসলে তু হওয়ার সুযোগ নাই, এই যে তা, তায়ের নিচে জের হবে কারণ প্রিপোজিশনের পরে আসছে। এটার মিনিং দেখেন কি করেছে, ফিল বাইতি মানে হচ্ছে ইন দা হাউস। এরপরে দেখেন আছে বাই তুন, বাইতুনটা মানে এ হাউস, এর আগে কি আনছে, এখানে দেখেন ফি আনছে, এই জন্য কি হয়ে গেছে, বাই তিন হয়ে গেছে, ইন এ হাউস। এরপরে দেখেন আছে আল মাকতাবু মানে হচ্ছে দা টেবল, আলাল মাকতাবি মানে হচ্ছে অন দা টেবল, আলা মানে হচ্ছে অন, এই জন্য বলা আছে হচ্ছে অন দা টেবল। এই যে আপনার কি হচ্ছে, নাউনটা যখন প্রিপোজিশনের পরে আসছে, প্রিপোজিশনের পরে আসার কারণে যে লাস্টের যে লেটার আছে, যে অক্ষর আছে, সেটার নিচে যে জের হয়ে যাচ্ছে, সেটাকে এখানে কি বলছে, আরবিকে বলছে মাজরুরুন ফর্ম। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সংটা দিয়েছি। সংটা দেওয়ার অর্থই হচ্ছে যে ওখানে আপনার হচ্ছে মানে গানের সুরে একটু মনে রাখার জন্য, যে হোয়েন আই সে দুন ইটস মারফু, মানে উ সাউন্ড, উ অথবা উন, সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে বলছি মারফু। হোয়েন আই সে দান ইটস মানসুব, হোয়েন আই সে দিন ইটস মাজরুর। এটা গানের মতো করে মনে রাখলে মনে রাখাটা অনেকটা সহজ। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে বাকি যে লেসনটা, পরের ক্লাস থেকে আমরা প্রোনাউন শিখবো, অ্যারাবিকে যে কয়টা প্রোনাউন আছে, ইনশাল্লাহ আমরা সেই প্রোনাউন গুলো দেখার চেষ্টা করব।